বিছানায় অতৃপ্ত বা অসুখী নারীদের লক্ষণগুলা কি কি বা কোন কোন লক্ষণগুলো দেখলে বোঝা যাবে যে সেই নারীটা, সেই বিবাহিত মহিলাটা আসলে বিছানায় সুখী নেই বা স্বামীর থেকে পরিপূর্ণ অর্গাজমের সুখটা তারা পাচ্ছেন না বা এটা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। আমাদের বর্তমান বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশে যে সকল নারীরা আছেন এদের নিয়ে একটা পরীক্ষা বা একটা সমীক্ষা করা হয়। সেই গবেষণায় দেখা যায় যে প্রায় 70% বিবাহিত নারীরা তারা বিছানায় অতৃপ্ত বা তাদের হাজবেন্ড হিসেবে যিনি আছেন তাকে পরিপূর্ণ সুখ বা জৈবিক চাহিদা এটা দিতে পারছেন না, পূরণ করতে পারছেন না। যার কারণে তারা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের তাদের লক্ষণ বা তাদের অঙ্গভঙ্গি, তাদের স্টাইল, এগুলোর মাধ্যমে তারা প্রকাশ করে থাকেন যে আসলে তারা বিছানায় পরিপূর্ণ সুখী নেই বা অতৃপ্ত অবস্থা আছেন। তার মধ্যে প্রথম নম্বর যে লক্ষণটা তাদের মধ্যে প্রকাশ পায় সবচেয়ে বেশি, সেটা হচ্ছে প্রথম অবস্থায় যখন দেখা যায় যে প্রতিনিয়ত সে হাজবেন্ডের কাছ থেকে অর্গাজমের সুখ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে, তখন সে প্রচন্ড বিষণ্ণতা চলে যায়। অর্থাৎ আমরা বলতে পারি এক প্রকার যে মানসিকভাবে সে কোমায় চলে যায়। কিন্তু কিছুদিনের মধ্যেই সে কিন্তু সেখান থেকে কামব্যাক করে, অর্থাৎ তার এই যে বিষয়টা আসলে তার দোষ না তার হাজবেন্ডের দোষ এটা বোঝার চেষ্টা করে। এবং যখন সে বুঝতে পারে যে না, সে ঠিক আছে কিন্তু তার হাজবেন্ডের প্রবলেম, অথবা সে যদি মনে করে যে আসলে আমার কোন জিনিসটি নেই যার কারণে আমার হাজবেন্ড আমাকে দেখে উত্তেজিত হয় না বা হলেও বেশি সময় তার উত্তেজনা ধরে রাখতে পারে না, তখন সে প্রচন্ড সাজুগুজু করে। কিন্তু যখন বুঝতে পারে যে আসলে তার হাজবেন্ডের প্রবলেম, তখন তার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য, নিজেকে আরো সুন্দরী বা অন্য পুরুষের কাছে আকর্ষণীয় করার জন্য প্রচন্ড সাজুগুজু করবে এবং সে চুলে কালার করবে। অর্থাৎ তার এই চুলে কালার করা, এই সাজুগুজু করা, এগুলো ততটুকু সময় ঠিক ছিল যত সময় সে বাসার মধ্যে ছিল। কিন্তু যখন সে বাসার বাইরে বেরোচ্ছে, তখন দেখা যাচ্ছে তার এই চুলের কালারটা অন্য পুরুষকে দেখানোর জন্যই কিন্তু সে মাথায় কোনো কাপড় দিচ্ছে না বা এটা পরিপাটি অবস্থায় চলতেছে না। এবং অত্যাধিক সাজুগুজু করে সে বাইরে বেরোচ্ছে যাতে অন্য কোনো পুরুষ তার এই চুলের কালার, তার আকর্ষণীয় চেহারা বা অতিরিক্ত সাজুগুজু, এগুলো দেখে তার প্রতি আকৃষ্ট হয় বা তার সাথে একটা জৈবিক চাহিদা পূরণের মতো একটা পথ সে খুঁজে পায়। এজন্যই তারা যখন বাসার বাইরে বেরোবে, তখন দেখা যাচ্ছে অতিরিক্ত সাজুগুজু করার পাশাপাশি চুলে কালার, এটা আমরা প্রায় দেখতে পাবো। দ্বিতীয় নম্বর যে লক্ষণটা তাদের মধ্যে প্রকাশ পাবে, সেটা হচ্ছে বর্তমান সময়ে একটা ইবলিস স্টাইল বের হয়েছে আমাদের বাংলাদেশ সহ আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে এটা আছে। ইবলিস স্টাইল বলতে এটাই বোঝায় যে তারা নিচের পার্টটা বা নিচের অংশটা সম্পূর্ণ টাইট ফিটিং এটা সেটা পোশাক পরবে, আর উপরে তাদের মাথাটাকে তারা হালকা যে শর্ট স্কার্ফ আছে এটাতে ঢেকে দেবে। বাসার মানুষকে এটাই বোঝাবে সে খুব স্মার্ট এবং আধুনিক মেয়ে। এবং তার আসলে যেটা পর্দা করার দরকার ছিল, চুলটা ঢাকা, সে হচ্ছে ঢেকেছে। চুলটা সে ঢাকে ঠিকই, কিন্তু তার টোটাল শরীরটা উলঙ্গ বা অর্ধ উলঙ্গ অবস্থায় থাকে। অর্থাৎ সে এত টাইট ফিটিং পোশাক পরে যে তার শরীরের কোথায় কোন অবয়বটা কেমন সবকিছু বোঝা যাবে এবং অন্য পুরুষ যেন তার প্রতি আকৃষ্ট হয়। এরকম একটা লক্ষণ তার মধ্যে কিন্তু সবসময় প্রকাশ পায়, বিশেষ করে যখন সে বাসার বাইরে থাকে। তৃতীয় নম্বর যে লক্ষণগুলো প্রকাশ পায়, সেটা হচ্ছে পুরুষকে সে কখনো ভয় পায় না। কারণ সে মনে করে যে আমার হাজবেন্ড যেহেতু আমার জৈবিক চাহিদা পূরণ করতে পারে না বা আমার কাছে সেটা বিড়ালের মতো, সে কোনো সিংহ পুরুষ না, বা তাকে দেখে আমি যেমন ভয় পাই না, তো এই পুরুষটাও তো এমনই হবে। যার কারণে সে পুরুষের প্রতি সবসময় রুক্ষ রুরাচরণ করে এবং নিজেকে পুরুষের থেকেও কিন্তু বেশি সাহসী মনে করে, বা পুরুষদের সে কখনোই ইজ্জতের ভয় পায় না। সে কখনো এটা ভাবে না যে এই পুরুষটা তো আমাকে অনেক বড় ক্ষতি করতে পারে, কিন্তু সেই চিন্তাটা তার মধ্যে নেই, কারণ পুরুষকেই সে ভয় পায় না তার হাজবেন্ডের কিছু কিছু ব্যবহারের কারণে। 4 নম্বর যে লক্ষণটা থাকে সেটা হচ্ছে পছন্দ কোনো পুরুষ যদি তার হয় বা কোনো পুরুষকে যদি তার ভালো লাগে, তখন দেখা যায় সেই পুরুষের সাথে সে প্রচুর পরিমাণে আই কন্টাক্ট করে। অর্থাৎ ওই পুরুষের মনের মধ্যে কি আছে সবকিছু পড়ে নেওয়ার চেষ্টা করে এবং নিজের যে জৈবিক চাহিদা বা সে যে বিছানায় অতৃপ্ত বা সে যে একটা কামুক মেয়ে, এটা কিন্তু আই কন্টাক্টের মাধ্যমে প্রকাশ করে থাকে এবং ওই পুরুষকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করে থাকে। 5 নম্বর যে লক্ষণটা থাকে তার সেটা হচ্ছে খুব অল্প সময়ের ঘনিষ্ঠ সম্পর্কটাকে তারা দেখা যাচ্ছে বিছানা পর্যন্ত নিয়ে যায়। দেখা যাচ্ছে 2-1 দিনের বা কয়েক ঘন্টা মধ্যে তাদের সুন্দর একটা সম্পর্ক কোনো পুরুষের সাথে হয়ে গেল,
পছন্দ হয়েছে কোনো পুরুষকে, দেখা যাচ্ছে সোজা তারা বেডে চলে যাচ্ছে, বা একজন পুরুষের সঙ্গে সে তার জৈবিক চাহিদা পূরণের জন্য ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হচ্ছে, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তারা এটা করে থাকে। আর 6 নম্বর যে লক্ষণটা থাকে সেটা হচ্ছে তারা একবার যখন স্বামী ব্যতীত অন্য পুরুষের সঙ্গে জৈবিক চাহিদা পূরণ করে থাকেন, এরপরে তারা একের অধিক পুরুষকে বেড পার্টনার করে থাকেন, অর্থাৎ তখন তাদের কাছে এই পুরুষদের মনে হয় যে ভোগের বস্তু। একটা পুরুষ আসলে কেমন সময় নিতে পারে, কিভাবে করতে পারে, কেমন মজা দিতে পারে, এই বিষয়গুলোকে সে আসলে ইনজা মনে করে এবং একের অধিক পুরুষের সাথে সে কিন্তু সম্পর্ক স্থাপন করে থাকে। 7 নম্বর যে লক্ষণটা তাদের মধ্যে দেখা দেয় সেটা হচ্ছে তারা খুব চালাক হয় বা খুব চতুর হয়। প্রথম অবস্থায় একটু বোকাশোকা থাকলেও যখন সে এই পথে পা বেরোয় তখন দেখা যায় খুব চালাক হয় এবং যে কোনো পরিস্থিতি মেনটেন করার সক্ষমতা সে অর্জন করে ফেলে। আর 8 নম্বর যে লক্ষণটা তাদের মধ্যে থাকে, তারা স্বামীকে প্রচুর পরিমাণে অবহেলা করে, অবজ্ঞা করে। কারণ তারা মনে করে যে তার হাজবেন্ড যেহেতু তার জৈবিক চাহিদা পূরণ করতে পারছে না, সেহেতু হাজবেন্ড হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় শত্রু। কারণ তার সমস্যা থাকলে কেন সে তাকে বিয়ে করলো, বা এখন কেন বিয়ে করে তার জৈবিক চাহিদা পূরণ করতে পারছে না, বা অন্য পুরুষের কাছে কেন যেতে হচ্ছে। এই সকল প্রকার অভিযোগ, অনুরাগ সবকিছু হাজবেন্ডের উপর থাকার কারণে সে হাজবেন্ডের সাথে সবসময় রূঢ় আচরণ করে, রুক্ষ ব্যবহার করে। 9 নম্বর যে লক্ষণটা থাকে সেটা হচ্ছে স্বামীর পাশাপাশি সন্তান, সংসার বা আত্মীয় কারোর সাথে সে ভালো ব্যবহার করে না, সবসময় উদাসীন থাকে এবং সুযোগ খোঁজে যে কখন সে অন্য পুরুষের সংস্পর্শে যেতে পারবে, তার জৈবিক চাহিদা পূরণ করতে পারবে। সবসময় একটা কাম চিন্তা, কামুক ভাব তার মধ্যে কিন্তু পরিলক্ষিত হয়ে থাকে। লাস্ট নম্বর বা 10 নম্বর যে প্রশ্নের যে লক্ষণটা থাকে সেটা হচ্ছে তারা একের অধিক ফোন বা ডিভাইস এগুলো ব্যবহার করে। কারণ তারা যখন একের অধিক সম্পর্কে লিপ্ত হয় তখন অন্য পুরুষরা যাতে তাকে খারাপ না ভাবে, সেজন্য এক একটা পুরুষের জন্য সে এক একটা ফোন বা এক একটা ডিভাইস এটা ব্যবহার করে থাকে নিজেকে খুব সুন্দরভাবে সেভ রাখার জন্য। হ্যালো, আপনাকে বলছি যে আজকে ভিডিওটি দেখছেন, আসলে এখানে আপনি বলুন তো, এই যে মেয়েটি এত কিছু করতেছে এজন্য আসলে প্রকৃতপক্ষে দায়ী কে? ওই মেয়েটি, তার পরিবার, না সমাজ? আসলে এখানে যদি আমরা অ্যাকচুয়াল দায়ী ব্যক্তি হিসেবে ধরি তাহলে কিন্তু তার হাজবেন্ড। ওই মেয়েটার স্বামীর যদি শারীরিক সমস্যা থাকে তাহলে কেন সেটা সুস্থ না হয়ে তাকে বিয়ে করলো? ধরে নিলাম বিয়ের পর এটা দেখা দিয়েছে, তাহলে কেন সে চিকিৎসা করাচ্ছে না? কেন তার লাইফস্টাইল পরিবর্তন করতেছে না? কেন সে সুষম খাবার খাওয়া, খুব তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, ফিজিক্যাল এক্সারসাইজ করা, একটা ডাক্তার তত্ত্বাবধানে নিয়মিত থাকা, এই কাজগুলো সে কেন করতেছে না? কারণ সেই চাচ্ছে যাতে তার স্ত্রী এই কাজগুলো করুক, এবং এটাই কিন্তু হচ্ছে। আমি আমার চেম্বারে যে রোগীগুলো আসেন, বিশেষ করে যে সকল রোগী তাদের শারীরিক অক্ষমতা আছেন, পুরুষ যারা, তারা প্রথম নম্বর তাদের যে বিষয়টা আমরা দেখতে পাই সেটা হচ্ছে তারা প্রচুর মিথ্যা কথা বলেন। সে মিলনে হয়তো পারে 1 মিনিট, কিন্তু বলে আমি 10-12 মিনিট পারি। কিন্তু যখন আমরা একটা পর্যায়ে আসি, তার সাথে 2-5 মিনিট কথা বলি, তখন কিন্তু ঠিকই সত্যটা বেরিয়ে যায় যে সে আসলে 1 মিনিট বা 30 সেকেন্ডের বেশি সে কোনোভাবে পারে না। তাহলে একবার বলুন তো এর স্ত্রী কি অবস্থা হবে? এই জন্য আসলে একজন পুরুষের উচিত, যদি সে শারীরিকভাবে ফিট হতে না পারে তাহলে বিয়ের আগে তার চিন্তা ভাবনা করতে হবে বিয়ে না করাটা ভালো। আর যদি বিয়ে করেন, বিয়ের পরে যদি সমস্যা দেখা দেয় অবশ্যই চিকিৎসা গ্রহণ করতে হবে, লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। এরপরে যদি সমাধান না হয় স্ত্রীর সাথে খোলামেলা আলোচনা করতে হবে যে তুমি যদি আমার জীবনে থাকো তাহলে হয়তো কোনোদিন আমি তোমাকে জৈবিক চাহিদা পূরণ করার যে ব্যাপারটা এটা করতে পারবো না। এটা মেনে থাকতে পারলে তোমার থাকতে হবে, আর না হলে তোমার জন্য সুযোগ আছে, অন্য পুরুষকে তুমি বিয়ে করে জীবন সঙ্গী হিসেবে তুমি গ্রহণ করতে পারো। এটা কিন্তু একজন সঠিক পুরুষের কিন্তু এরকম চিন্তা ভাবনা হওয়া উচিত। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।